সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি মাই টিভি রমজানুর স্বাস্থ্য অনুষ্ঠানে প্রেজেন্ট বাই বিকন ফার্মাসিউটিক্যালস। আপনাদের সঙ্গে রয়েছি আমি ডাক্তার অমিতা হাসান। আজকে আমরা কথা বলবো বিশেষ করে যারা দীর্ঘমেয়াদী রোগে ভুগছেন তাদের রমজানের প্রস্তুতি নিয়ে এবং তারা কিভাবে নিরাপদে রোজা রাখতে পারেন। যেরকম অনেকে কিডনি রোগে ভুগছেন, অনেকে ডায়াবেটিসে ভুগছেন, উচ্চ রক্তচাপে ভুগছেন এবং অনেকে ক্যান্সারে ভুগছেন, যারা হয়তো ক্যান্সার সার্ভাইভাল অথবা অনেকে হয়তো চিকিৎসাধীন রয়েছেন। এই ধরনের পেশেন্টরা সাধারণত এই সময় কিন্তু রোজা রাখতে চায় এবং অনেক সময় জানার কারণে হোক, না জানার কারণে হোক, পারিপার্শ্বিক কারণে হোক, যথাযথভাবে রোজাটি কীভাবে রাখবেন সে বিষয়ে কিন্তু অনেক সময় সুস্পষ্ট ধারণা থাকে না। সে বিষয় নিয়ে কথা বলছি। আমাদের সেই সঙ্গে আজকে আলোচনায় অনুষ্ঠানে যুক্ত হয়েছেন ডাক্তার এটিএম কামরুল হাসান, মেডিকেল অনকোলজিস্ট, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ক্যান্সার রিসার্চ অ্যান্ড হসপিটাল। ডাক্তার কামরুল, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে এবং মাইটিভির পক্ষ থেকে সবাইকে রমজান মোবারকের শুভেচ্ছা। যে রোজা তো একেবারেই সমাগত শুরু হয়ে গেছে প্রায়। তো আমরা যে বিষয়টা জানতে চাই, রমজানের আগে সাধারণত অনেক রুগীরাই আপনাদের চেম্বারে আসে যারা আসলে রমজানের প্রস্তুতি নিয়ে একটু কথা বলতে চায়, যে বিশেষ করে যাদের ডায়াবেটিস রয়েছে, যারা নিয়মিত হয়তো দিনে ওষুধ খান অথবা ইনসুলিন নেন, প্রেশার রয়েছে, যারা হয়তো 3 বেলা ওষুধ খাওয়া লাগে। এই ধরনের প্রিপারেটরি কিছু ব্যাপারে আপনাদের কাছে অনেক সময় রোগীরা আসেন এবং একই সঙ্গে ক্যান্সারে যারা দীর্ঘ ফলো আপে আছেন তারাও আপনাদের কাছে একই প্রশ্ন করে যে এই রমজানে রোজা রাখতে পারবো কিনা। আসলে অ্যাজ এ হোল যদি আমরা চিন্তা করি তাহলে কাদেরকে আমরা রোজার জন্য গ্রিন সিগন্যাল দিই, কাদেরকে বলি যে এটি সতর্কতার সঙ্গে থাকতে হবে, কাদেরকে বলি যে আসলে আপনার জন্য রোজাটি নিরাপদ নয়, এটা একটু শুনতে চাই। জি, ধন্যবাদ আপনাকে। আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস। আসলে রমজান আসলেই আমাদের বেশিরভাগ রোগীরাই আসে বলে যে আমি রোজা রাখতে পারবো কিনা না। একদম। কিন্তু সেই ক্ষেত্রে যেটা বাধা যে শারীরিক সামর্থ্যটা, জি। সেটা ক্যান্সার হোক, ডায়াবেটিস হোক, হাইপারটেনশন হোক বা অন্য কোনো রোগ, ক্রনিক রোগ হয়, হ্যাঁ, যে কোনো রোগী আসলে সেটা প্রয়োজন। কিন্তু রমজানে নিয়ম মেনে যদি সবাই রোজা রাখতে পারে তাহলে কিন্তু খুব ভালোভাবে রোজা রাখতে পারবে, সমস্যা এটাতে নেই। কোনো সমস্যা হওয়ার কথা না। যে ক্যান্সার রোগী রোজা রাখতে কোনো অসুবিধা নেই, তবে কিছু জিনিস তাকে অবশ্যই মাথায় রাখতে হবে, আমরা ওইভাবে সতর্ক করে দিই। প্রথম হলো ক্যান্সার রোগীটা কোন ধরনের ক্যান্সার হচ্ছে, জি। হ্যাঁ, তার কোন স্টেজে আছে, প্যাটার্ন তার পারফরমেন্সটা বা শারীরিক সামর্থ্য কতটুকু। কতখানি। বয়স একটা বড় ফ্যাক্টর, যে যার বয়সে তার কতটুকু তা অ্যাডজাস্ট করে। জি। কারণ আমি যদি বলি যে যে রোগীটার অ্যাক্টিভ ক্যান্সার আছে এবং তার কেমোথেরাপি পাচ্ছে, হুম হুম। তাকে বলবো যে অন্তত কেমোথেরাপির দিন বা তারপরে 2 দিন বা 3 রোজা না রাখাই ভালো। কারণ কেমোথেরাপি দেওয়ার সময় কেমোথেরাপির পরবর্তীতে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হয়, যেটা আসলে রমজান অবস্থায় তো এটা ম্যানেজমেন্ট বা সেটা চিকিৎসা করা তার জন্য কঠিন। তার যদি পারফরমেন্স টেস্টাস তার রোগী কেমোথেরাপি শেষ করে ফেলছে বা চিকিৎসাধীন না, কিন্তু সে শারীরিকভাবে খুবই দুর্বল, যে একা একা কোথাও হেঁটে যেতে পারে না। সেই রোগীকে আমরা বলবো যে না, আপনি এই সময়টাতে রোজা না রাখাই বেটার। তারপরে যদি কোনো রোগীর চিকিৎসা অবস্থা বা চিকিৎসা ছাড়াও খুব বেশি বমিটিং হয়, আমাদের ক্যান্সার রোগীরা কিন্তু প্রচুর বমিটিং, ডায়রিয়া, খুবই শারীরিক দুর্বলতা, খাবারে অরুচি, ওজন কমে যাওয়া, হ্যাঁ, ওজন কমে যায়, অনেকে আবার হিমোগ্লোবিন বা রক্তশূন্যতা হয়, এদেরকে আমরা বলি আপনি সতর্কতাই রাখুন অথবা গ্যাপ দিয়ে রাখুন, অথবা যখন আপনি শারীরিকভাবে ভালো বোধ করবেন তখন। সবচেয়ে বড় ডিসাইডার কিন্তু রোগী নিজে, সে শারীরিক তার ফিটনেসটা সে বুঝতে হবে যে আমি আসলে কতটুকু পারবো। এখন আমি বললাম আপনি রোজা রাখেন, কিন্তু হয়তো দুপুরবেলা সে রোজা রাখলো, সেরি খেলো, দুপুরবেলা মনে হলো তার খুবই দুর্বল লাগতেছে, বমি মনে হচ্ছে, সে খুবই মাথা ঘোরাচ্ছে অথবা পাতলা পায়খানা হচ্ছে, সেই ক্ষেত্রে সে তখনই সিদ্ধান্ত নেবে আই হ্যাভ টু সুইচ অফ রমাদান, মানে এখন আমি রোজা না রাখাই ভালো পরবর্তীতে। কারণ আমাদের ধর্মে বলা আছে আপনাকে রোজা রাখার জন্য ফিটনেসটা ইম্পর্টেন্ট। শারীরিকভাবে যারা সুস্থ সবল তাদের জন্য রোজা ফরজ, যারা অসুস্থ তাদের জন্য কিন্তু যে কোনো সময় যখন যে কোনো সময় রাখতে পারবে, আবার তার সুস্থতার অবশ্যই রাখতে পারবে, হ্যাঁ, সেই বিধানটি রয়েছে। তো এই জিনিসটা বুঝে কিন্তু তাকে রোজা রাখতে হবে। এটা খুবই চমৎকার বলেছেন। এবং একই সঙ্গে যেটি বলতে চাই যে রোজার শুরুতে প্রারম্ভে বডি ফিটনেস পরীক্ষা করার জন্য কিছু পরীক্ষা নিরীক্ষার জন্য আপনারা অনেক সময় বলে থাকেন, বিশেষ করে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রয়েছে কিনা, প্রেশারটি কন্ট্রোলে রয়েছে কিনা, ক্রিয়েটিনিন বা কিডনি ফাংশন বা ইজিএফআরটা কেমন রয়েছে, এটা কিন্তু কিডনি রোগীদের জন্য প্রযোজ্য। তো সেই ধরনের কি ধরনের প্রিপারেটরি ইনভেস্টিগেশন আপনারা করে থাকেন? বেসিক্যালি সবসময় প্রত্যেকটা ক্যান্সার রোগীকে ফলো আপ বলেন, ট্রিটমেন্ট চালু অবস্থাপন, আমরা 3টা ম্যান্ডেটরি পরীক্ষা অবশ্যই করি। একটা হলো সিবিসি, তার ব্লাড পিকচারটা দেখি, তার হিমোগ্লোবিন, ডাব্লিউবিসি, যেহেতু আমাদের অনেক রোগীরা ডাব্লিউবিসি কমে যায়, প্লেটলেট কমে যায়, সেক্ষেত্রে এগুলো দেখি।
সাথে সাথে কিডনি ফাংশনটা দেখি এবং লিভার ফাংশনটা দেখি, এই তিনটা ম্যান্ডেটরি। ইন এডিশন যদি রোগীর কোনো সিমটম থাকে, রোগী ভমিটিং হচ্ছে, ডায়রিয়া, সেক্ষেত্রে ইলেকট্রোলাইটস, তার লবণ ঠিক আছে কিনা, অন্য কোনো তার অ্যাবডোমেনের কোনো সমস্যা কিনা, টেস্টে কোনো কাশি বা এরকম কোনো একদম, সিমটম আছে হ্যাঁ, কিনা, হ্যাঁ। সেগুলোর জন্য আমরা আলাদা একটা পরীক্ষা দিয়ে থাকি। তো এইটা আসলে প্রত্যেকটা রোগী, কেউ যদি রোজা রাখতে চায় তার উচিত রমজানের আগে সেটা করিয়ে ফেলা, দ্য ফিটনেসটা রমজান আগে। প্লাস আরেকটা জিনিস আমরা বলি যে ওজনটা, তার ওয়েটটা ঠিক আছে কিনা। একদম। তার হয়তো স্যার রমজানের আগে তার ওয়েটটা স্বাভাবিক ছিল, রমজান মাসে দেখা গেলো ওয়েটটা দ্রুত হঠাৎ কমে করেই, যাচ্ছে। তো হ্যাঁ, আমি যদি দ্রুত স্ট্যান্ডার্ডটা না জানি তাহলে তো দ্রুত কমছে সেটা আমরা বুঝাই সেটা আমরা বুঝতে পারবো হ্যাঁ। না, তো রাইট। রমজান আগে প্রত্যেকটা রোগী আসলে ওজনটা নিয়ে এটা নোট করে দেওয়া উচিত। সাথে সাথে ব্লাড প্রেশারটা মেপে নেওয়া, যদি বাসায় কোনো ডায়াবেটিসের মেশিন থাকে ডায়াবেটিসটা চেক করে নেওয়া যে এবং maintain করা। একই সঙ্গে এটাও জানিয়ে রাখতে চাই যে মানে এখন যারা ইসলামিক স্কলার রয়েছেন তারা কিন্তু ম্যান্ডেট দিয়েছেন যে রোজা রাখা অবস্থায় ইনসুলিন নেওয়া এবং ব্লাড সুগার চেক করা হ্যাঁ, হ্যাঁ। কোনো বাধা না। কোনো বাধা এটি নেই, নিয়ে কোনো কিন্তু বাধা নেই। অনেকেরই একটি ভুল ধারণা রয়েছে হ্যাঁ, হ্যাঁ। এটা যে আসলে আসলে আমি করবো কিনা। আমাদের বেশিরভাগ রোগীদের মধ্যে এই ভুল ধারণা আছে। আমি আমি তাদের ধন্যবাদ জানাবো যারা ইসলামিক স্কলার যারা রিসেন্টলি তাদেরকে সবাইকে বলছে যে ইনসুলিন নেওয়া, ইভেন যে তার রক্ত ইমিডিয়েট যেগুলো রক্ত পরীক্ষা করা, সিবিসি বলেন, ডায়াবেটিস পরীক্ষা রাইট। করে, এটা কিন্তু যে এটা কেউ করতে কিন্তু পারবে। এটাতে কোনো রোজা ভাঙবে তার না। কোনো সমস্যা রোজা ভাঙবে না। রমজান আসলেই কিন্তু আমাদের সারাদিন ফাস্টিং থাকার পর আমাদের প্রধান হামলে পড়ি আমরা ইফতারের টেবিলে, জি, জি। এবং সেখানে মুখরোচক খাবার তো রয়েছেই, সেই সঙ্গে অনেক মিষ্টান্ন দ্রব্য যেটা একেবারেই এক্সেসিভ, এবং আমরা ধারণা করে নিই যে এই সময়ে খাবারের কোনো হিসাব টিসাব নেওয়া হবে না এবং সেই হিসাবের বাইরে কিন্তু আমাদের রোগীরাও চলে যায়, জি, জি। বিশেষ করে ডায়াবেটিসে আক্রান্ত। তারা বলছে ঠিক আছে রমজানে খাও, কিচ্ছু হবে না। অথবা যারা ক্যান্সারে আক্রান্ত অথবা যারা উচ্চ রক্তচাপে, তাদের জন্য খাবারের বিষয়টি সংযম কতখানি আনা দরকার এবং কি ধরনের খাবারটি তাদের জন্য প্রযোজ্য হবে? খাবার নিয়ে সবারই একটা কনফিউশন যে কোনটা খেলে ভালো, কোনটা না খেলে ভালো, রমজান মাসে কোনো কি প্রতিবন্ধকতা করবো আছে আসলে? কিনা, হ্যাঁ। সব খাওয়া যাবে কিনা, এটা নিয়ে অনেক কোয়েরি। তো রমজানি ইফতার বলেন, সেহরি বলেন, আমরা সবসময় বলি আপনি বাসায় বানানো টাটকা খাবারটা খান, এটা খুবই জরুরি। এটা মানে প্রথম শর্ত। হ্যাঁ, প্রথম সত্য। এবং প্রচুর পরিমাণ পানি খাবেন। পানিটা তো আমরা যেহেতু ইফতার থেকে সেহরি পর্যন্ত আমরা সময় পাই এবং এই বছর মোটামুটি ভালোই সময়, আমরা প্রায় ১০ ঘন্টার মতো এটা পাবো। সময় পাবো, তো সেই সময়টাতে আমরা প্রচুর পরিমাণ পানি খাই, ২ থেকে ৩ লিটার পানি খাই। সেই ক্ষেত্রে আমরা টাটকা ফলের জুস খেতে পারি, ডাবের পানি খেতে পারি, লেবুর শরবত খেতে শরবত পারি, হ্যাঁ। খেতে আমি পারি। বাসায় বানিয়ে একটা টক দইয়ের একটা লাচ্ছা বানিয়ে খেতে পারি। যেটা আমরা লিকুইড জিনিস বাসায় যেটা বানানো। আপনি বাসায় বানানো আপনি ভাত খান, স্বাভাবিক আমরা ভাত খেতে পারি, জি। রুটি খান, শাকসবজি প্রচুর পরিমাণ খান। ফাইবারটা হ্যাঁ, খুব ফাইবারটা। গুরুত্বপূর্ণ। ডিম খান। ডিমটা আসলে এসেনশিয়াল খাবার আমাদের ক্যান্সার রোগীদের জন্য। আচ্ছা, এটা। আমরা বলি সবসময় আপনি ৪টা ৬টা যে কটা ডিম পারেন খান। ডিম খাওয়া নিয়ে আমাদের কোনো আচ্ছা। রেস্ট্রিকশন দিই না। ডিম, দুধ। কারণ এগুলো সবচেয়ে হাই প্রোটিন এবং সবচেয়ে আমাদের মনে হয় এই পর্যন্ত সবচেয়ে সস্তা এই ২ টা জিনিসই এখন পর্যন্ত আছে। যে ডিম এবং যদি এখন অনেক হাই প্রাইস, তারপরেও মোটামুটি সবাই এফোর্ড মানে করতে পারে। সাধ্যের মধ্যে আছে হ্যাঁ, এখনো। তারপর ডাল খান। ডালও আমাদের একটা ভালো প্রোটিন। আপনি মডিফাইড মানে আপনার কার্বোহাইড্রেট যেগুলো আছে, কমপ্লেক্স কার্বোহাইড্রেট যেগুলো আছে, একটু ওট খেতে পারেন, চালের রুটি খান, আটার রুটি খান। এইটা আপনার শরীরের জন্য ভালো, দীর্ঘ সময় শরীরে থাকবে এবং আপনার শরীরের এনার্জি, ক্যালোরি এবং প্রোটিনের ঘাটতি, যাই। এটা আপনাকে ফিল আপ করার চেষ্টা করবে। যারা আসলে বিভিন্ন অন্ত্রের ক্যান্সারে ভুগছিলেন অথবা স্টোমাকের ক্যান্সারে অথবা যাদের এই ধরনের কোনো সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রে কি বিশেষ কোনো খাবারের ক্ষেত্রে কোনো বিশেষ নিয়ম প্রযোজ্য রয়েছে কি? না, আসলে ওই স্পেসিফিক্যালি কোনো আরো ডিপেন্ড না। যদি খেতে পারে, যদি তারা স্বাভাবিক তো খাবার আসলে খেতে বারে পারে, বারে খেতে হয় হ্যাঁ, তাদেরকে। স্বাভাবিক খাবার খেতে পারে তাহলে তো স্বাভাবিক খাবে। আমরা বলি যাদের খেতে অসুবিধা হয় বা হজমের সমস্যা হয় তাদের বলি একটু সেমি সলিড বা তরল আচ্ছা। খাবারটাই বেশি করে খেতে। এক্ষেত্রে আমরা এটা বলে রাখা ভালো, আমাদের দেশে আসলে খুবই নেগলেক্টেড একটা খাবার হলো ভাতের মাড়। হ্যাঁ। আমরা ক্যান্সার রোগীদের জন্য ভাতের মাড় খাওয়ার জন্য খুব উৎসাহ করি, কারণ ভাতের মাড়ে কিন্তু খুব ভালো পুষ্টি আছে। আচ্ছা। এবং সে যদি একটু হালকা লবণ দিয়ে একটু খেতে পারে, এটা স্যুপের মতো স্যুপের করে। মতো খেতে পারে, এটা কিন্তু খুব ভালো একটা সাবস্টিটিউট খাবারের জন্য। কিন্তু আমরা কিন্তু ভাতের মাড়টা ফেলে দিই। বিশেষ করে আতপ চালের ভাতের মাড়টা খুবই ভালো। তো আচ্ছা, আমরা আচ্ছা। প্রত্যেকটা রোগী, বিশেষ করে অন্ত্রে যেটা বলেন, হ্যাঁ। অন্ত্রের বা ইসোফেগাসে বা খাদ্যনালী যাতে ক্যান্সার, রাইট। তাদের জন্য এটা কিন্তু একটা পুষ্টি ভালো একটা বিকল্প। আমাদের সবাই তো স্যুপ খেতে পারে না। কারো আসলে এত টাকা দিয়ে এফোর্ড চিংড়ি করতে পারে না বলেন আর হয়তো। মাংস কিনে স্যুপ খাওয়া সম্ভব না। তাদের জন্য ভাতের মাড় একটা ভালো একটা পুষ্টি। এই রমজানে আমরা আরেকটি প্রবলেম যেটা দেখতে পাই যে আসলে ব্যাপক খাবারের একটি হচ্ছে খাবারের টাইমের যে পরিবর্তনটি হচ্ছে, স্বভাবতই
হঠাৎ করে সাডেন একটা চেঞ্জ, মানে সেহরি খাওয়া, ঘুম থেকে ওঠা, এই সময়ে খাবারগুলো অত সহজ পাচ্ছ হয় না। হ্যাঁ না। 2 নম্বর হচ্ছে অনেকে অ্যাসিডিটির সমস্যায় মারাত্মকভাবে ভুগে থাকে। জি। এই সময় প্রোটন পাম্প ইনহিবিটর বা যেটা অ্যাসিডিটির ওষুধ পাওয়া যায় সেগুলো একদম ব্যাপক সয়লাভ ভাবে বিক্রি হয়। তো এই যে অ্যাসিডিটিকে প্রতিরোধ করার জন্য আসলে কি ধরনের পরামর্শ দিয়ে থাকেন? আমাদের যে মানে খুব বলবো যে অবিধার্য খাবার, যেমন তেলের জিনিস, পোলাও ডিপ খাওয়া, ফ্রাই যেগুলো হ্যাঁ, একদম পুরো, পোলাও হ্যাঁ। খাওয়া, মাংস খাওয়া, এগুলা একেবারে এসেনশিয়াল না। আমাদের দেশে মানুষের একটা টেন্ডেন্সি, রমজান মাসে মাংস ছাড়া হয় না। কিন্তু মাছ যেটা ভালো পুষ্টি খাবার, ডাল যেটা হ্যাঁ, ভালো একটা এটা যে পুষ্টি আসতে খাবার, পারে হ্যাঁ, তালিকায়। এবং প্রচুর তেল খাওয়া একটা ব্যাপার আছে, যে অনেক মশলা তেল দিয়ে রান্না করা। ভেজে খাওয়া, ডিপ ফ্রাই হ্যাঁ, ডিপ খাবারগুলো ফ্রাই খুব খাবার, এগুলো না করে আমরা সিম্পল খাবারটা খাই। কারণ যেহেতু আমি সারাদিন কিছু খেতে পারছি না, সেই ক্ষেত্রে অ্যাসিডিটি হলে আমার তো ওষুধ খাওয়ার সম্ভাবনা নেই, প্লাস শারীরিক আমরা অস্বস্তি হয়। সেই ক্ষেত্রে আমার সিম্পল খাবার, যেটাতে সহজে হজম হবে, মশলা কম দিয়ে, তেল কম দিয়ে আমরা স্বাভাবিক খাবারটা খাই। আর সবসময় যে রুচিবর্ধক হতে হবে তা না, স্বাস্থ্যবর্ধক আমাদের হ্যাঁ, মানে প্রয়োজন। রমজান শুধুমাত্র খাবার নয়, জীবনযাত্রারও একটা পরিবর্তন হয়। যেহেতু হঠাৎ করে মধ্যরাতে উঠতে হয়, শুরুতের দিকে কিন্তু অনেকের জন্য হ্যাঁ, সমস্যা। এটা একটা সমস্যা বিশাল করে। সমস্যা তার হয়। ঘুমের যে রিদমটা, সাইকেলটি সাইকেলটাই পরিবর্তন হয়। পরিবর্তন হয়ে যায়। এবং সারাদিনের অনেকে দেখা যাচ্ছে যে খুব ড্রাউজি ফিল করে সকালবেলা, অনেকে আবার কাজে যেতে হয়, কাজ করতে হয়। এই যে জীবনযাত্রার পরিবর্তনটাকে কিভাবে সহজে আমরা অভ্যস্ত হতে পারি বা কিভাবে এটাকে সহজ করা যায়? আমরা সবসময় বলি মানুষ খুব তাড়াতাড়ি অ্যাডজাস্ট হওয়া যায়। আল্লাহ একটা বিশেষ গুণ দিয়েছে, মানুষ যেকোনো জায়গায় গেলে, যেকোনোভাবে, যেকোনো সিচুয়েশনে অ্যাডজাস্ট হয়ে যায়। তা রমজান আসলে ১ মাসের একটা আমাদের কোর্স। এটা আমি বলি হ্যাঁ, আল্লাহর দেওয়া একটা কোর্স, যেটাতে আমরা শৃঙ্খলাভাবে জীবনটা একদম। লিড করতে পারি। যেমন আমাদের কিন্তু নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাজ্জুদে উঠেও নামাজ পড়তেন। তো আমরা কিন্তু রমজানের রোজাটা, সেহরি খাবো, সেটা কিন্তু তাহাজ্জুদের সময়টাতেই একদম, খাবো। একদম। তো এটা কিন্তু একটা রিদম। হ্যাঁ, তো আমরা রিদমটা খুব তাড়াতাড়ি অ্যাডজাস্ট করতে পারবো। সেই ক্ষেত্রে অনেকে, আমাদের ক্যান্সার রোগীদের ক্ষেত্রে যেটা বলবো, যে অনেকের হয়তো ঘুমটা একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। হ্যাঁ। সেক্ষেত্রে যেহেতু আমরা তো খুব তাড়াতাড়ি ঘুমাই না। বেসিক্যালি ঘুমানো উচিত হলে সন্ধ্যা রাতে ঘুমানো উচিত, এবং তাহাজ্জুদের সময় উঠে যাওয়া ওঠা উচিত। এটা উচিত। হলো রুটিন। কিন্তু আমাদের পারিপার্শ্বিকতা বলে আমাদের কর্মজীবনের জন্য আসলে পারা যায় না। সেই ক্ষেত্রে উচিত, যদি তার যদি সম্ভব হয়, তাহলে দুপুরে একটু রেস্ট নেওয়া। সেটা হয়তো আধা ঘন্টা ১ ঘন্টা একটু রেস্ট এটা একটু নিল, অ্যাডিশনাল এড রেস্ট করবে, নিল। ভ্যালু এড করবে। হ্যাঁ। কেউ যদি কাজ করে বা সেই ওই সময়টা রেস্ট নিতে না পারে, তাহলে সে ইফতারের পরে, ইফতার খাওয়ার পরে কিছুক্ষণ একটু পরে, রেস্টটা হ্যাঁ, নিল। মানে নামাজের আগ একেবারে পর্যন্ত। ঘুমাতে হবে তা না, সে যদি বিছানায় আধা ঘন্টা রেস্ট নেয়, মানে খুব সাইলেন্টলি থাকে, তাহলে কিন্তু বিশাল একটা রেস্ট হয়। তাহলে কিন্তু রেস্ট হয়। সাথে সাথে তার যে প্রাত্যহিক যে লাইফস্টাইলের একটা রিদমটা, সেটাও তার নিজের মতো করে সে সাজিয়ে নিতে হবে। যেমন কেউ যদি ভোর রাতে, সে যদি সকালে ওষুধ খায়, সেটা ভোরবেলা খেয়ে ফেললো, হ্যাঁ। সন্ধ্যার সময়, আমরা এই রাত্রিতে সন্ধ্যার সময়। অ্যাডজাস্টমেন্ট, ওষুধের অ্যাডজাস্টমেন্টটাও কিন্তু গুরুত্বপূর্ণ। অ্যাডজাস্টমেন্ট, খাবারের অ্যাডজাস্টমেন্ট। কারণ একটা জিনিস দেখবেন, ইফতারের সময় খাওয়ার পর আবার সেহরির সময় খাওয়ার টাইমটা কিন্তু খুব শর্ট। রাইট। আবার সেহরি থেকে ইফতারের সময় কিন্তু টাইমটা অনেক লম্বা সময়। লম্বা সময়। তাহলে আমাকে বুঝতে হবে কখন একটু কম খেলে চলবে, কখন একটু বেশি খেতে হবে, এবং পুষ্টিগুণের দিক দিয়ে কোনটা খেলে আমার লম্বা সময়টা সাপোর্ট দিবে আমার শরীরকে, সেটাও আমার নিজের মতো করে সাজাইতে, অথবা কোনো বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। মানে বাচ্চারা কিন্তু রোজা রাখতে চায়, বাসায় রাখতে চায়, কিন্তু তাদের পুষ্টির ব্যাপারটা কিন্তু আমরা ওইভাবে হয়তো চিন্তা করি না। কিন্তু তারা অনেক সময় জেদ করে রাখে, অনেক সময় প্র্যাকটিসের জন্য রাখে। তাদের ব্যাপারে কি কোনো আলাদা পরামর্শ রয়েছে, বিশেষ করে ফ্লুইড ব্যালেন্সের ক্ষেত্রে? ফ্লুইড অবশ্যই, যারা গ্রোয়িং এজে আছে, যারা অ্যাডোলেসেন্স বা গ্রোয়িং এজে, তাদেরকে তখন কিন্তু খুব প্রতিনিয়ত তার শরীরে বৃদ্ধি হচ্ছে, তার কিন্তু এক্সট্রা পুষ্টি দরকার। সে পুষ্টি বিশেষ করে প্রোটিন, হাই প্রোটিন এবং হাই একদম। ক্যালোরি ডায়েট অবশ্যই দরকার। এবং বাচ্চারা দেখবেন, ওরা রোজা রেখে কিন্তু খেলাধুলা করছে, সব খেলাধুলা করছে, অ্যাক্টিভিটি দৌড়াদৌড়ি হচ্ছে, করছে, তাকে তাহলে বন্ধ এক্সট্রা করছে তার না। বিশাল লস হচ্ছে। তো এই লসটা বিশেষ করে ইফতারের সময় খুব ভালো পুষ্টিকর খাবার খাওয়া, সেহরিতে তো অবশ্যই খাওয়া, এবং একেবারে যে শারীরিকভাবে যে শুধু সামর্থ্য হয়, অবশ্যই সে রাখবে, কিন্তু তারপরে তাকে প্র্যাকটিস করার জন্য ভেঙে ভেঙে শুরু করা, হ্যাঁ, তারপরে এটা হয়তো করা যেতে পারে। শাকসবজির ব্যাপারেও কিন্তু অনেক অনীহা রয়েছে, ফাইবারের কথা বলেছি। আমাদের সেহরি এবং ইফতার কোনটার মধ্যে কিন্তু এদের প্রাধান্য খুব একটা দেখা যায় থাকা না। যায় না। হ্যাঁ, দেখা যায় না। তো এটার ব্যাপারে আসলে কি চিন্তা আমি করা যায়? আমি সব রোগীকে বলি যে ইসুপ বলে বসে একটা গুড বলুন। ফাইবার, এটা আসলে সবারই অন্তত ইফতারের সময় বা সেহরির সময় খাওয়া উচিত। রাইট। এটাতে আপনার, আমাদের ক্যান্সার, আমি বাবা ক্যান্সার থেকে আসছি, যেহেতু আমি ক্যান্সার স্পেশালিস্ট, তো আমাদের রোগীতে কিন্তু কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য হ্যাঁ, একটা হ্যাঁ, বিশাল এটা একটা একটা কারণ। সমস্যা। তো আমি সবসময় বলি যে ইসুপ বলে বসে একবেলা অন্তত খাবেন, এবং আঁশ জাতীয় খাবার, যেমন ডাটা, ঢেঁড়স, এগুলা যেগুলা আঁশ জাতীয় খাবার আছে, কোনো একটা সময় হ্যাঁ, আইটেমে অবশ্যই রাখা। খাবেন।
যাতে আপনার পায়খানাটা পরিষ্কার হয়। পায়খানা কঠিন হলে রোগীর জন্য অস্বস্তিকর Right. এবং রোগী আলটিমেটলি একসময় কিন্তু সিক হয়ে যায়। ঠিক হয়ে যাবে এবং ইসুপগুলো বুশ এটা ভালো একটা উপাদান হ্যাঁ, লেক্সিটি, যে হ্যাঁ, এটা শরবতের ন্যাচারাল সঙ্গে লেক্সিটিভ। এটা হ্যাঁ, প্রতিদিনই রাখা যেতে হ্যাঁ, পারে। অবশ্যই, অবশ্যই। আচ্ছা, খুবই চমৎকার করে বললেন, বিশেষ করে শুধুমাত্র ক্যান্সার পেশেন্ট নয়, এর সাথে রিলেভেন্ট যে ডিজিজগুলো রয়েছে সে বিষয়ে চমৎকার পরামর্শ দিয়েছেন। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য। ধন্যবাদ আপনাকে এবং মাই টিভিকে আমাকে এখানে আমন্ত্রণ জানার জন্য এবং আপনার সাথে কিছু কথা শেয়ার করার জন্য। আচ্ছা, সুপ্রিয় দর্শক, আমরা একেবারেই শেষে আমরা শুধু এই কথাটি বলতে চাই যে আমরা সবারই মনের ভিতরে যে ইচ্ছাটি রয়েছে যে রমজানকে সুস্থভাবে পালন করা এবং নির্বিঘ্নে এই সময়টিকে আল্লাহর ইবাদতে নিজেকে মশগুল করা, এবং তার জন্য কিন্তু যারা অসুস্থ অথবা যারা ক্রনিক ডিজিজে আক্রান্ত তাদের জন্য কিন্তু কিছু সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। বিশেষ করে যে আসলে খাবার দাবারের ব্যাপারে একটি নির্দেশনা আমাদের আজকের অতিথি দিয়েছেন। একই সঙ্গে যে ওষুধগুলো রয়েছে সেটাকে আমাদের খেতে হবে এবং অবশ্যই রমজানের পূর্বে বা রমজানের মাঝে হলে আপনার চিকিৎসকের পরামর্শ নিয়ে সেগুলোকে অ্যাডজাস্ট করতে হবে। আমরা চাই সবাই ভালোভাবে নির্বিঘ্নে রমজান সম্পন্ন করুন, সুস্থ থাকুন এবং ভালো থাকুন, নিরাপদে থাকুন।